জেনুইন স্টুডেন্ট প্রোটেস্টের আড়ালে ভারতের ভেতরে তৈরি হওয়া এক ভয়াবহ ডিজিটাল চক্রান্ত গোয়েন্দা সংস্থাগুলো সম্পূর্ণ ব্যর্থ করে দিয়েছে। ছাত্র সমাজের ক্ষোভকে হাতিয়ার করে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার এবং সংসদ অচল করার যে আন্তর্জাতিক ষড়যন্ত্র তৈরি হয়েছিল তার সব মুখোশ এবার প্রকাশ্যে। ভারত সরকারের কড়া নজরদারিতে উন্মোচিত হয়েছে সাইবার স্পেসকে ব্যবহার করে রাষ্ট্রীয় নিরাপত্তাকে চ্যালেঞ্জ জানানোর এক ভয়ঙ্কর রূপরেখা। নমস্কার, আমি সুশোভন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। রাজধানী দিল্লির যন্তর মন্তরে ঘটে যাওয়া আন্তর্জাতিক হিংসাত্মক বিক্ষোভের তদন্তে নেমে দিল্লি পুলিশের স্পেশাল টিম এবং সাইবার ইউনিট যে তথ্য উন্মোচন করেছে তা প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের চোখ খুলে দেবে। সাধারণ আন্দোলনকারীদের ছদ্মবেশে ভারত বিরোধী এক গ্যাং কিভাবে দেশের আইন শৃঙ্খলা ধ্বংস করতে চেয়েছিল তার সমস্ত প্রমাণ এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং লালকেল্লা ঘেরাওয়ের পরিকল্পনা করার অভিযোগে দেশের প্রায় 100 জনেরও বেশি ডিজিটাল ইনফ্লুয়েন্সার এবং ইউটিউবার এখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ও দিল্লি পুলিশের রেডারে। খবরের আসল গভীরে প্রবেশ করার আগে দেশের সচেতন নাগরিকদের কাছে আমি কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখছি, যা গোটা ঘটনার আসল সত্য তুলে ধরবে। একটি সাধারণ ছাত্র বিক্ষোভের পেছনে রাতারাতি কোটি টাকার ডিজিটাল পিআর ক্যাম্পেইন কিভাবে পরিচালিত হলো? যেসব বিক্ষোভকারী মুখে হাইটেক ফেস মাস্ক এবং চোখে সেফটি গগলস পরে এসে পুলিশের ওপর পাথর ছুটছিল, তারা কি আদৌ পরীক্ষার্থী ছাত্র নাকি ভাড়াটে উগ্রপন্থী? দেশবিরোধী বয়ান তৈরি করে রাতারাতি লাখ লাখ ভিউয়ার্স এবং টাকা উপার্জন করা এই ডিজিটাল সিন্ডিকেটের পেছনে কি কোনো ফরেন ফান্ডিং বা ডিপ স্টেট কাজ করছে? কেন 15ই আগস্ট বা দেশের স্বাধীনতা দিবসের ঠিক আগেই এই ধরনের উস্কানিমূলক পরিবেশ তৈরি করার চেষ্টা করা হলো? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে বেরিয়ে আসে জিওপলিটিক্সের এমন এক কালো অধ্যায় যা আমাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত করতে চেয়েছিল। একটি গণতান্ত্রিক দেশে যে কোনো বিষয়ে প্রতিবাদ জানানোর অধিকার সংবিধান প্রত্যেক নাগরিককে দিয়েছে, কিন্তু যখন এই প্রতিবাদকে হাইজ্যাক করে দেশের জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার চক্রান্ত হয়, তখন সরকার আর চুপ করে বসে থাকতে পারে না। যন্তর মন্তরের ঘটনাটি কোনো আকস্মিক ক্ষোভের বিস্ফোরক ছিল না, এটি ছিল নিখুঁত পরিকল্পনা বা মেটিকুলাস প্ল্যানিংয়ের ফসল। ভারতের মূলধারার গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে যে কিছু চিহ্নিত আরবান নকশাল গোষ্ঠী এবং অসামাজিক উপাদান দেশের নিরীহ ছাত্রদের ক্ষোভকে নিজেদের উদ্দেশ্য সাধনে ব্যবহার করেছে। তারা জানত যে ছাত্রদের সামনে রাখলে সরকার এবং পুলিশ সরাসরি কঠোর পদক্ষেপ নিতে ইতস্তত করবে, আর এই সুযোগটিকেই হাতিয়ার করেছিল তারা। মুম্বাই এবং দিল্লির প্রায় 3টি বড় ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কোম্পানিকে মোটা অঙ্কের বিনিময়ে হায়ার করা হয়েছিল। তাদের প্রধান কাজ ছিল সোশ্যাল মিডিয়ায় অ্যালগরিদম ম্যানিপুলেট করা, নির্দিষ্ট সময় মেনে একযোগে উস্কানিমূলক ভিডিও আপলোড করা, ভুয়ো গুজব ছড়ানো এবং মানুষের মনে অসন্তোষ তৈরি করাই ছিল এই ডিজিটাল সংস্থাগুলোর মূল কাজ। দিল্লি পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম এই পুরো ঘটনার তদন্ত করতে গিয়ে আধুনিক ফেশিয়াল রিকগনাইজেশন সিস্টেম এবং প্রায় 400টিরও বেশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেছে, আর এতেই বেরিয়ে এসেছে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। যন্তর মন্তরে উপস্থিত বিক্ষোভকারীদের মধ্যে থেকে প্রায় 2873 জন ব্যক্তির স্পষ্ট পরিচয় চিহ্নিত করা গেছে। পুলিশি ডেটাবেস পরীক্ষা করতে দেখা যায় এদের মধ্যে 989 জনেরই আগে থেকেই অত্যন্ত গুরুতর এবং অপরাধের ট্র্যাক রেকর্ড ছিল। চিন্তা করে দেখুন, যাদের পুলিশ চিহ্নিত করেছে তাদের মধ্যে 101 জনের বিরুদ্ধে সরাসরি খুনের মামলা রয়েছে, 62 জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে বা অ্যাটেম্পট টু মার্ডার কেস রয়েছে, 284 জন ডাকাতি ও ছিনতাইয়ের আসামি, 61 জন ধর্ষণের মতো জঘন্য অপরাধে অভিযুক্ত এবং বহু ব্যক্তি আর্মস অ্যাক্ট ও অপহরণ মামলায় জড়িত। এখন প্রশ্ন ওঠে, যে আন্দোলনে নিট বা সরকারি পরীক্ষার স্বচ্ছতা নিয়ে কথা হওয়ার কথা ছিল, সেখানে এই দাগি অপরাধী, খুনি ও দর্শকদের কি কাজ ছিল? এরা কি আদৌ কোনো পরীক্ষা দিতে এসেছিল? উত্তর পরিষ্কার, এরা এসেছিল আন্দোলনকে হিংসাত্মক রূপ দিতে। শুধু তাই নয়, তদন্তে দেখা গেছে এই দুষ্কৃতীরা পুলিশের টিয়ার গ্যাসের সেল নিষ্ক্রিয় করার জন্য ভেজা চটের বস্তা, উচ্চমানের হাইটেক সুরক্ষা মাস্ক এবং আই গগলস নিয়ে সেখানে এসে পৌঁছেছিল। সাধারণ ছাত্ররা কখনো এইভাবে সাজ সরঞ্জাম নিয়ে আন্দোলনে আসে না। এটি স্পষ্ট করে দেয় যে পুরো বিষয়টি ছিল একটি সুসংগঠিত রায়োটিং অ্যান্ড ভায়োলেন্স প্ল্যান।
আজকের দিনে যুদ্ধ শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে সাইবার স্পেসেও। যন্তর মন্তরের ঘটনা প্রবাহে সবচেয়ে বিপজ্জনক ভূমিকা পালন করেছে কিছু অসৎ ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার এবং ইউটিউবার। দিল্লি পুলিশের সাইবার উইংয়ের তদন্ত অনুযায়ী প্রায় 100 জনেরও বেশি ইউটিউবার দেশের ভেতরের সামাজিক সৌহার্দ্য বিনষ্ট করে নিজেদের ভিউজ ব্যাংক বাড়াতে এবং মোটা অঙ্কের টাকা উপার্জন করতে এই দেশবিরোধী চক্রান্তের অংশ হয়েছিল। এই পুরো সময়কালে যন্তর মন্তর থেকে উস্কানিমূলক কন্টেন্ট তৈরি করে একজন ইউটিউবার 50 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত উপার্জন করেছে। এরা এক বিশেষ সিন্ডিকেট গঠন করে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে নিজেদের মধ্যে নির্দেশ আদান প্রদান করত। কোন কোন সময় মিথ্যা খবর প্রচার করতে হবে, কিভাবে পুলিশকে ভিলেন বানাতে হবে এবং কোন হ্যাশট্যাগ ট্রেন্ড করাতে হবে, সব কিছু এই ডিজিটাল নেটওয়ার্ক থেকে নিয়ন্ত্রিত হতো। আন্তর্জাতিক মঞ্চে ভারতের সম্মান ক্ষুণ্ণ করতে একটি আন্তর্জাতিক অ্যাকাউন্ট থেকে তৈরি করা কন্টেন্টকে রাতারাতি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার পেছনে এদের অত্যন্ত প্রত্যক্ষ ভূমিকা ছিল। কিন্তু তারা ভুলে গিয়েছিল যে ভারত সরকারের সাইবার ফরেন্সিক টিম এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। পুলিশের প্রযুক্তিবিদরা ইতিমধ্যেই সমস্ত সার্ভার লগস, ডিজিটাল ফুটপ্রিন্ট এবং বিতর্কিত কন্টেন্ট সৃষ্টিকারীদের অভ্যন্তরীণ চ্যাট খতিয়ে দেখছে। কার অ্যাকাউন্টে কত টাকা এসেছে, কোথা থেকে ফান্ডিং হয়েছে, তার সব হিসাব বের করা হচ্ছে। এই পুরো নাটকের মাস্টারমাইন্ডদের আসল উদ্দেশ্য কিন্তু ছাত্র হিতৈষণা ছিল না। তাদের আসল লক্ষ্য ছিল ভারতের সংসদীয় গণতন্ত্রকে স্তব্ধ করে দেওয়া। জিওপলিটিক্যাল অ্যানালিসিস অনুযায়ী সরকার যখন সংসদে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট অর্থাৎ এফসিআরএ বিল এবং সীমানা নির্ধারণ বা ডিলিমিটেশন বিলের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিল আনার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময়েই দিল্লিতে এই অরাজকতার সৃষ্টি করা হয়। চক্রান্তকারীদের লক্ষ্য ছিল সংসদে এমন হট্টগোল তৈরি করা যাতে দেশের গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিল পাস না হতে পারে। এর পাশাপাশি পরিকল্পনা ছিল এই আন্দোলনকে টানতে টানতে 15ই আগস্ট অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবস পর্যন্ত নিয়ে যাওয়া। তারা চেয়েছিল স্বাধীনতা দিবসে যখন মাননীয় প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাচীর থেকে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন, ঠিক সেই সময় যন্তর মন্তর থেকে একটি উগ্র ভিড়কে লালকেল্লার দিকে ঠেলে দেওয়া। এর মাধ্যমে আন্তর্জাতিক মিডিয়াতে ভারতের এক অস্থির ও নৈরাজ্যময় ছবি তুলে ধরা এবং নেপালের মতো সরকারকে ফেলে দেওয়ার একটি পরিবেশ তৈরি করাই ছিল বিদেশি চক্রান্তকারীদের মূল ব্লুপ্রিন্ট। তদন্তকারী সংস্থাগুলো ইতিমধ্যেই এই আন্তর্জাতিক সংযোগ বা ফরেন অ্যাঙ্গেল, বিশেষ করে কিছু নির্দিষ্ট বিদেশি এজেন্সির মাধ্যমে আসা তহবিলের সূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু ভারত বিরোধী চক্রান্তকারীদের এই সমস্ত হিসাব গোলমাল হয়ে যায় দেশের প্রশাসনিক নেতৃত্বের দূরদর্শিতার কাছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে একটি অত্যন্ত সুনির্দিষ্ট ও কঠোর পাল্টা কৌশল তৈরি করা হয়। আইবি থেকে অভিজ্ঞ কর্মকর্তা অনুরাগ কুমারকে দিল্লি পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং 100 জনেরও বেশি দক্ষ সাইবার বিশেষজ্ঞ ও পুলিশ কর্মীদের সমন্বয়ে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা ছিল চক্রান্তকারীদের ফাঁদে ফেলার প্রথম পদক্ষেপ। এনএসএ দোভালের সরাসরি নজরদারিতে পুলিশ প্রশাসন কোনো তাড়াহুড়ো না করে প্রথমে সমস্ত আইনি তথ্য প্রমাণ জোগাড় করেছে। সম্প্রতি পুনেতে লোকমান্য তিলক সম্মাননা অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট ভাষায় উল্লেখ করেছিলেন যে দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তায় অজিত দোভালের অবদান ঐতিহাসিক। যেভাবে কাশ্মীরে 370 ধারা রোধের পর শান্তি বজায় রাখা হয়েছিল, ঠিক একইভাবে এই ডিজিটাল হিংসার চক্রান্তকেও ধূলিসাৎ করে দিয়েছে দেশের গোয়েন্দা বিভাগ। আইন প্রয়োগকারী সংস্থাগুলো খুব স্পষ্ট করে দিয়েছে, যারা দেশে বাক স্বাধীনতার নামে প্রোপাগান্ডা ছড়াবে, ডিজিটাল উপায়ে হিংসায় ইন্ধন দেবে এবং কোটি কোটি টাকা কামিয়ে দেশের ক্ষতি করবে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মুম্বাইয়ের সেই ডিজিটাল পিআর এজেন্সি থেকে শুরু করে অভিযুক্ত 100 জন ইউটিউবারের কাছে ইতিমধ্যেই তলব বা আইনি নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আজ ভারত যখন বিশ্বমঞ্চে এক অর্থনৈতিক ও কূটনৈতিক শক্তি হিসেবে উঠে দাঁড়াচ্ছে, তখন দেশের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের উন্নয়নকে থামিয়ে দেওয়ার চেষ্টা নতুন কিছু নয়। কিন্তু আধুনিক ভারত এখন এই ধরনের প্রক্সি ওয়্যার এবং ডিজিটাল ওয়ারফেয়ার চিনতে ও তার উপযুক্ত জবাব দিতে সক্ষম। ভারতের ন্যায়সঙ্গত দাবি সবসময় আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে, কিন্তু সেই দাবির পেছনে যদি কোনো অপরাধী চক্র, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্যাং এবং বিদেশি অর্থপুষ্ট ইউটিউবাররা এসে দেশে শান্তি শৃঙ্খলা ভঙ্গ করতে চায়, তবে আইন তার নিজস্ব কঠোর পথেই হাঁটবে।
দিল্লি পুলিশের সাম্প্রতিক পদক্ষেপ প্রমাণ করে দিয়েছে ভারতের বিরুদ্ধে হওয়া যে কোনো আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ চক্রান্তকে যে মোড়কেই দেখা হোক না কেন তার আসল সত্য উন্মোচিত হবেই। আমাদের সকল নাগরিককে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত প্রতিটি খবর এবং বিশ্লেষণের ক্ষেত্রে আরও বেশি সতর্ক ও সচেতন হতে হবে। ভুয়ো প্রচার ও চক্রান্তমূলক বয়ানের ফাঁদে না পড়ে সত্যকে উপলব্ধি করাই আমাদের কর্তব্য। এই পুরো বিষয়টি নিয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেশের নিরাপত্তা ও ভূ রাজনীতি সম্পর্কিত এমন সত্য ও গভীর বিশ্লেষণের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।